আসসালামু আলাইকুম। শুরু করছে আমাদের আরবি ভাষা শেখার প্রথম ক্লাস। আমরা টিআরআই এর পক্ষ থেকে প্রথমবারের মতো বাংলা ভাষাভাষীদের জন্য আরবি গ্রামার, আরবি প্রনাউন্সিয়েশন, আরবি ওয়ার্ড মিনিং এগুলোর মাধ্যমে পবিত্র কোরআন সহ আরবির অলমোস্ট এভরিথিং এজ এ মুসলিম আমাদের প্রয়োজন, তারা সবকিছু আমরা বোঝার চেষ্টা করব। আমরা শুরু করছি একেবারে বেসিক থেকে। আমাদের এই ক্লাসটা হচ্ছে আরবি অ্যারাবিক কোর্স লেভেল 1, এবং প্রথম ক্লাসে আজকে আমরা শিখব আরবি অক্ষরগুলো। আমি একটু হিস্ট্রি থেকে শুরু করি। অ্যাকর্ডিং টু হিস্ট্রি, আমরা যখন অনেক আদিমকালে মানুষ যখন ঠিকমতো কথা বলতে পারতো না, অর্থাৎ মুখের আমাদের যে ভোকাল কর্ডের যে ল্যাঙ্গুয়েজ সিস্টেম, সেই সিস্টেমটা ছিল না। আজকে যে আমরা এত ভাষায় কথা বলতে পারি, এত উচ্চারণ করতে পারি, তেমন পারতো না। তখন মানুষজন বো এরকম কিছু সাউন্ড করতে পারতো, ধরে নিচ্ছি সেই সময়ের ঘটনা। বা আমরা যদি আরেকটা সিনারিও ভাবি, যখন একটা শিশু জন্ম নেয়, একটা শিশু বাচ্চা কিন্তু প্রথমে কথা বলতে পারে না, তার ভোকাল কর্ডের সেই ডেভেলপমেন্টটা হয় না। তখন যে সে যে সাউন্ড গুলা করে, তার মুখ থেকে যে শুরুতে কিছু শব্দ বের হয়, কান্না করার শব্দ, একটা পর্যায়ে এসে বাবা মা বলার মতো, ডাকার মতো যে শব্দগুলো তৈরি হয়, শব্দ বলতে সাউন্ড হয় যেটা, সেই সাউন্ড গুলো যে উচ্চারণ গুলো হয়, সেগুলো কিন্তু কোনো মিনিং থাকে না একটা পর্যায়ে। তো ফার্স্টে যখন কোনো মিনিং থাকে না, সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে সাউন্ড। আচ্ছা, এই যে সাউন্ডের ব্যাপারটা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পৃথিবীতে আমরা রেস অনুযায়ী বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের সাউন্ড এক্সপার্ট। আর কিছু মানুষ বিভিন্ন অঞ্চলের সাউন্ড যখন আমার, যেমন আমি বাংলাদেশে, আমি অনেক বিদেশি সাউন্ড আছে যেগুলো আমি ঠিক মতো উচ্চারণ করতে পারবো না, অভ্যাসে নাই। আমার টাং, আমার ভোকাল কর্ড, আমার জিভ বা আমার মুখ অলওয়েজ রেডি না এটার জন্য। অনেক কষ্ট করে প্রিপারেশন নিয়ে গুছিয়ে প্র্যাকটিস করতে করতে সেই সাউন্ড আমার তৈরি হয়। সো এই যে সাউন্ডের বিষয়টা, এই সাউন্ডটা ফার্স্ট আসে। আমরা বিভিন্ন সাউন্ড গুলোকে একসাথে করে শব্দ তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের যে বাংলাতে যেমন আমাদের ম, ব, ল, এই যে এল সাউন্ড গুলা, যে ল সাউন্ড, ম এর সাউন্ড, এগুলো কিন্তু কোনো মিনিং নাই, কোনো মানে হয় না। পৃথিবীর কোনো ভাষারই কোনো সাউন্ডের কোনো মানে হয় না। কিন্তু যখন সাউন্ড গুলো একসাথে হয়, যেমন ব আর ব, আমি যদি আশ নিয়ে বলে বাবা বাবা বলি, মা বলি, দেখেন এই সাউন্ড গুলো একটা মিনিং দিচ্ছে এখন। কতগুলো সাউন্ড, কতগুলো উচ্চারণ একসাথে তৈরি করে একটা শব্দ তৈরি করছে। এরপরে এই শব্দগুলো একটা মিনিং দিচ্ছে। বাবা মা ভাই বোন যেটা বলি না কেন, আরবিতেও আছে এরকম, ইংরেজিতেও আছে। এখন কথা হচ্ছে, এই যে ওয়ার্ড তৈরি করলাম, এই ওয়ার্ড গুলোকে আমি কি বুঝাচ্ছি? একটা তো মনের একটা ভাব থাকে, আমার মনে একটা চাওয়া থাকে যে আমি বুঝাতে চাচ্ছি এই জিনিসটা। ধরো বাবা আমি বাইরে খেলতে যাচ্ছি, মা আমি দুপুরে ভাত আসে ভাত খাবো। এই যে একটা ফুল সেন্টেন্স, অনেক ধরনের সাউন্ড বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতেছে। বিভিন্ন ধরনের শব্দগুলো, বিভিন্ন ধরনের শব্দগুলো আমার তৈরি করতেছে হচ্ছে বাক্য। মানে একটা ফুল কমপ্লিট আমার মনের ভাব আমি ক্লিয়ার করে বলতে পারতেছি, সেটা হচ্ছে আমার বাক্য। আমরা একদম জিরো থেকে, মানে একেবারে সাউন্ড প্রোডাকশন থেকে শুরু করে বাক্য তৈরি করার পর্যন্ত সবটুকু পথ আমরা অ্যারাবিক গ্রামারে শিখবো বাংলাতে। আমাদের এই কোর্সের আরেকটা প্যারালাল পার্ট থাকবে, যেখানে আমরা ইংলিশে, ফর দ্য ইংলিশ পিপল, দোজ হু স্পিক্স ইন ইংলিশ, দোজ হু এভার স্পিক ইন ইংলিশ, তাদের জন্য আমাদের থাকবে সেই পার্টটা। আমরা বাংলা দিয়ে শুরু করছি। আমাদের এই অংশটুকুতে আমরা বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই আরবি ভাষাটাকে সহজলভ্য এবং অলমোস্ট নিজের মতো করে শেখার মতো একটা প্রস্তুতি নিচ্ছি। ওকে, শুরু করা যাক। প্রথমত আসি আমরা সাউন্ড বা প্রনাউন্সিয়েশন, যেটা আমরা শুরু করলাম। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে দেখতে হবে প্রথমে কি কি উচ্চারণ তাদের আছে। আমরা দেখতে পাচ্ছি আরবি ভাষার, আমরা যেভাবে বাংলাতে ও আ আছে, সেরকম আরবি ভাষার একটা উচ্চারণ হচ্ছে ও এর মতো, যে কোনো ও আর মতো। এটাকে আমরা আরবিতে বলি আলিফ। আমরা ওয়ার্ড গুলো, অক্ষরগুলো, লেটার গুলোর মাধ্যমে আমরা উচ্চারণগুলোকে ভালো মতো শিখবো। যেমন এই যে আলিফ, এই আলিফ হচ্ছে আমাদের উচ্চারণটা দিবে। অক্ষরের নাম আলিফ, উচ্চারণ দিবে আর মতো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমরা সামনে এটা দেখবো, যারা আরবি ভাষার মধ্যে, আমাদের বাংলা ভাষাতে কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং ছিল, রসই।
এবং দীর্ঘ ই, দুইটা কিন্তু ই উচ্চারণ, একটা ই উচ্চারণ হচ্ছে স্মল আর একটা ই উচ্চারণ হচ্ছে দীর্ঘ বড়। আমরা বাংলা ভাষাতে তেমন একটা দীর্ঘ ই উচ্চারণের কোনো এক্সাম্পল তেমন একটা পাই না। যেমন ঈদ, এই যে টান দিচ্ছে একটা ঈদ বলে, এখানে দীর্ঘ ই দেওয়ার কারণে ঈদ টান দিচ্ছি, এটা আমরা এখন ইউজুয়ালি ব্যবহার করি না, বাট থাকতো গ্রামাটিক্যালি। আরবিতে এটা এখন পর্যন্ত আছে, যারা আরবি ভাষায় কথা বলে তারা কিন্তু এই টানগুলো ইউজ করে না, এগুলো আমরা লম্বা টান বলি, বাংলা আরবিতে বলে মদ করা বা দীর্ঘ করা কোন একটা অক্ষরের উচ্চারণকে। এটা আরবি যখন আমরা আরবি ল্যাঙ্গুয়েজে কথা বলি তখন আমরা এটা ইউজ করি না, কিন্তু যখন কোরআন শরীফ পড়ি বা তিলাওয়াত করি বা রিসাইট করি তখন আমরা এই দীর্ঘ ইর উচ্চারণ, দীর্ঘ উ এর উচ্চারণ, এগুলো আমরা ব্যবহার করি। এই যে আলিফ বললাম না, আলিফের উচ্চারণ আ, কিন্তু এই যে এটা একটা আকার, ভাওয়েল, ভাওয়েলের যেরকম হয় ভাওয়েল এ ই আই ও ইউ, আরবিতে সেম ভাবে ভাওয়েল গুলো আছে। আমরা ফার্স্টে ভাওয়েল গুলো শিখি। প্রথম ভাওয়েল হচ্ছে আলিফ, আলিফের উচ্চারণ আর মতো, এবং যখন সে কোনো একটা অক্ষরের পরে বসে তখন সে আকার দিবে। আকার দেওয়া মানে সে অক্ষরটাকে সে কি করবে, উচ্চারণে দিবে। যেমন এই যে পরে অক্ষরটা হচ্ছে ব, বা, বা, ব এর উচ্চারণ, বি এর উচ্চারণ। তাহলে বার পরে যদি আলিফ হয় তাহলে এটা কি হবে, বা, একটা টান দিতে পারবে। এই টানটা দিতে পারবে রিসাইটেশনে বা তেলাওয়াতের সময়, কিন্তু ইউজুয়ালি যখন আমরা ল্যাঙ্গুয়েজে কথা বলি ভাষায় তখন আমরা তো এই উচ্চারণ অ্যাভয়েড করি, তো এটা অ্যাভয়েড হবে। আচ্ছা, আমরা ছিলাম ভাওয়েলে। আলিফ, আয়ের উচ্চারণ, অক্ষরের নাম আলিফ, দেখতে লম্বা টানের মতো। তারপরে হচ্ছে ওয়াও, একদম লাস্টে চলে আসছে আমরা। এই যে ওয়াও, এর উচ্চারণটা হচ্ছে ওয়াও এর মতো। সাধারণত সে উ উচ্চারণ দেয়, উ না, উ। তারপরে তারপরে এই যে ওয়াও এর উচ্চারণটা, এটা হচ্ছে উ উচ্চারণ দিচ্ছে। যখন কোথাও আমরা এই বায়ের পরে যদি এই ওয়াও বসে তাহলে সেটা হয়ে যাবে বু। ঠিক আছে। এই আরেকটা কি গেল, ইয়া, ইয়ার উচ্চারণটা হচ্ছে ই এর মতো, মানে ইয়াকে আমরা ভাওয়েল হিসেবে ই উচ্চারণ করতে পারি, যেটাকে আমরা বলি রস্বই দীর্ঘ ইর মতো। তাহলে ইয়া বা এর যদি পরে ইয়া আসে তাহলে সেটা কি হবে, বি। খেয়াল করে দেখুন, আরবিতে কোনো একার নেই, আরবিতে কোনো ও কার নেই, শুধুমাত্র জবর। আমি আবার বলছি, শুধু উচ্চারণ, শুধু ওয়াও উচ্চারণ মানে উ উচ্চারণ, এবং শুধু ই উচ্চারণটা আছে। খুব সহজ হয়ে গেল। আমরা তিনটা অক্ষর শিখে ফেললাম, একটা আলিফ, একটা ওয়াও, একটা ইয়া। এবার আসে সকল কনসোনেন্টে। প্রথম কনসোনেন্ট বা, বার উচ্চারণ ব এর মতো, ইজি। তা, তা এর উচ্চারণ ত এর মতো। আমরা অক্ষরগুলো চিনে রেখে দেখতে কিরকম, ঠিক আছে, লিখতে পারলে খুবই ভালো। সা, সা এর উচ্চারণ খুব ইন্টারেস্টিং বিষয়, সাটা স। এই যে সটা যে আছে, এই যে স উচ্চারণটা, এই উচ্চারণটাই কিন্তু, যখন আমরা উচ্চারণ করি তখন খেয়াল করে দেখবেন বলার সময় দুইটা দাঁত, উপরে নিচে দাঁত লেগে যাচ্ছে, দাঁতের সাথে দাঁত। কিন্তু যখন আমি এই সটাকে উচ্চারণ করব তখন দুই দাঁতের মাঝখানে জিভ চলে আসবে। জিভ চলে আসার কারণে এই হার্ড উচ্চারণটা হবে না, সফট একটা উচ্চারণ হবে। উচ্চারণটা হচ্ছে স, তা, রা। আরেকটু যদি ক্লিয়ার করে বলি, যারা 3 ইডিয়ট দেখেছেন, 3 ইডিয়টে যে প্রফেসর থাকে, ভাইরাস মানে ভিরু সাহাস্র বুদ্ধে, তো ওই ভাইরাস প্রফেসর যখন হচ্ছে কোনো কথা বলেন, তার এভাবে তার দুই দুই দাঁতের মাঝখানে কথা বলার সময় এস উচ্চারণের সময় জিভ চলে আসে। এটা একটু ডিফিকাল্টিস, সেখান থেকে এটা আসে, এবং কিন্তু এই কারণে তার সাউন্ড গুলো এরকম হয়। বা সাল সে মে, ইহা, এই যে সাল সে, সাল চলে আসছে, আপনি খেয়াল করে দেখবেন ওই জায়গাটাতে তার এই উচ্চারণটা ডিফিকাল্টিস হয়। এই যে ডিফিকাল্টিস, সেটা হওয়ার কারণ হচ্ছে দুই উপরের এবং নিচের দাঁতের মাঝখানে উচ্চারণ করার সময় জিভ চলে আসে। তায়ের উচ্চারণটা এক্স্যাক্টলি ওই রকম। এরপরে আসি জিম। জিম মানে জ্বর উচ্চারণ, সিম্পল। হা, হার উচ্চারণটা হয়ের মতো। খেয়াল করে দেখবেন হয়ের মতো না, বাংলা হ না, কিন্তু হা, হা। হ উচ্চারণ করার সময় পুরা মুখে গলা, ভোকাল কর্ডের গলার দিকে খেয়াল করবেন, পুরা গলাটা ওপেন ওয়াইড থাকে, পুরো হাওয়াটা বের হয়ে যায়, হাওয়া বের হয়ে যাচ্ছে। কিন্তু হাওয়া বের হয়ে যাচ্ছে, খেয়াল করে এখানে হা বলছি, মানে আমি কি করলাম, জিভের শেষ অংশ দিয়ে একদম পিছনের অংশ দিয়ে হালকা ভাবে যাতা দিলাম, প্রেসার দিলাম যেন বাতাসটা ক্লিয়ারলি খুব ইজিলি বের না হতে পারে। তখন উচ্চারণটা হয়ে গেল হা, হা, হা না, হা। তারপরের উচ্চারণ হচ্ছে খ। এখন বাংলায় যে খ আছে, ইংরেজিতে কে এইচ খ আছে, সেটা না, সেটার মতোই। কিন্তু খেয়াল করে দেখবেন খ যখন বলতেছি, আপনার জিহ্বার তালুর সাথে জিভের অংশটা, তালু মানে উপরে যে প্যালেটটা,
ওটার সাথে জিভের অংশটা লেগে যাচ্ছে অলমোস্ট। খ, ঠিক না? একটা হার্ড প্রেসার কিন্তু বাতাস বের হতে পারছে, তাই খ হচ্ছে। আমি যদি একটু একটু লুজ করে দিই, হ। আরেকটা বিষয়, লুজ করলাম কিন্তু একটু পিছন থেকে মানে ভিতর থেকে উচ্চারণটা করলাম, তখন হবে কি হবে? হ। হ। খ হচ্ছে এই, ধরেন মাঝখানে, উপরের মাঝখানে জিভ লাগছে, আর হ হচ্ছে পিছনের দিকে জিভ লাগছে অলমোস্ট। হ। 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 খ। খ না, হ। খ না, হ। হ। তারপরে হচ্ছে ডাল। ডালের উচ্চারণ দ এর মতো ইজি, ভেরি ইজি। জাল। জালের উচ্চারণটা ইন্টারেস্টিং, এই যে সা যেভাবে করলাম, জাল এরকমই হবে। যা, জ উচ্চারণ, ওই যে জ, জ উচ্চারণ আর স উচ্চারণ সেম। পার্থক্য হচ্ছে জতে এই উচ্চারণটা আসে, সতে উচ্চারণটা আসে। উচ্চারণের মাঝখানে যখন আমি দুই দাঁতের মাঝখানে জিভ নিয়ে আসি তখন হয়ে যায় স। আর এভাবে জ, যা উচ্চারণের মাঝখানে যদি আমি দুই দাঁতের মাঝখানে যদি আমি জিভ নিয়ে আসি তাহলে হয়ে যাবে রা। রা। তাহলে এই উচ্চারণটা হচ্ছে রা। রা। জাল। অক্ষরটা জাল। ওকে। এরপরে হচ্ছে র। এই র উচ্চারণটা আম, র এর মতো, মানে র, বাংলা র, কিন্তু আরেকটু মোটা করলে ভালো হয়। র, একটা র একটা ভাব থাকে। আমরা যতক্ষণ ধরে বললাম যা, এই এসে সেই যা, র, যা। এরপরে সিন। এই সিনের যে উচ্চারণ সেটা হচ্ছে স, একেবারে পিওর এস। যেমন সফট, সুপ্রিম, স্পেকটেকুলার। বাংলা সুন্দর না কিন্তু। স। ছ না, স। তাহলে এই হচ্ছে সিন। শিন, এর উচ্চারণটা হচ্ছে এস এইচ, শিন। স্বাধীন, সুন্দর, সার্বভৌমত্ব, শিপ, শিওর। সদ। সদ এর উচ্চারণটা একটু সিনের মতো কিন্তু একটু মোটা। সদ উচ্চারণ করার সময় আপনাকে কি করতে হবে? ঠোঁট পুরো উপরের নিচের সব দিকে ঠোঁট গোল করে চেষ্টা করতে হবে, দম, বাতাসটাকে যেন বের হতে কম দেওয়া যায়, বাতাসটাকে একটু আটকে ফেলার চেষ্টা করা। সদ। এটা আপনার আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে যাবে। সদ। সদ। আর একটা বিষয় হচ্ছে, উপরে যে দাঁত, সে দাঁতের সাথে লাগবে হচ্ছে নিচের ঠোঁট, হালকা ফাঁকা থাকবে, নিচের ঠোঁটের সাথে উপর দাঁতের কানেকশন হবে কিন্তু হালকা ফাঁকা থাকবে যেন বাতাস বের হতে পারে। সদ। এবং ঠোঁট পুরা মুখের ঠোঁট হবে গোল। সদ। তারপরে হচ্ছে দ্বদ। দ্বদের উচ্চারণটা সদের মতোই কিন্তু দ, দ, দ। দেখেন ডালের দ, আর এখানে হচ্ছে দ। ডালের দ, দ, স, স, সিন। আমি এক উচ্চারণ গুলা করি। সা, স, স, স। স মানে SAW, স যে হয়, এই এস এর উচ্চারণে স। আর সদের উচ্চারণটা হচ্ছে স। স, 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 স। তারপরে কি হচ্ছে এখানে? দ, 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 দ। দটাও একই রকম, দালের উচ্চারণ করবেন কিন্তু মুখটা গোল করে উপরে দাঁতের সাথে নিচের ঠোঁটের হালকা লাগবে। দ। এরপরে আসি ততে। তটা তায়ের মতো, দেখেন। ত, 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 ত। আগের মতো ওই যে তা উচ্চারণ করবেন কিন্তু মুখ গোল করে উপর দাঁতের সাথে নিচে ঠোঁট হালকা লাগবে। ত, হাতের আটকে ফেলার মতো। এরপর দেখেন এই যে জ, যা ছিল, জ, 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 জ। সেম ভাবে মুখ গোল, উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লাগবে। জ। আর যখন যা বলতেন, মুখ গোল চোল কিচ্ছু ছিল না, মুখ ছিল দুই দাঁত লাগতো অলমোস্ট। ইন্টারেস্টিং বিষয় খেয়াল করবেন, এই যে যা, এটা আমাদের বেজ লাইন, আমরা সেখান থেকে হালকা করি, পাতলা করি উচ্চারণটাকে, হালকা বা পাতলা করি কি দিয়ে? রাল দিয়ে। তাহলে আমি অন্য কালার দিয়ে লিখছি। এই যে যা, জর উচ্চারণ পাতলা করলাম, জাল করলাম, মোটা করলাম, জ করলাম। বুঝতে পারছেন? আবার দেখি, আহ এই যে সিন, স উচ্চারণ, পাতলা করলাম, সা করলাম, মোটা করলাম, স। কোথায় সদ? এই যে স মোটা করলাম, তাই না? আবার দেখেন, এই যে দাল। দাল, দ, বেসিক উচ্চারণ, মোটা করলাম, দ করলাম। আবার তা, নর্মাল উচ্চারণ, মোটা করলাম, ত করলাম। তাহলে কি বোঝা যাচ্ছে এখানে? আমাদের আরবিতে বেসিক যে উচ্চারণ গুলো আছে সেগুলোকে আমরা মোটা বা পাতলা করি। ঠিক আছে? কিভাবে এটা হলো? এই যে আমরা হা, এটা একটা মোটা উচ্চারণ না, কঠিন উচ্চারণ। এটা নর্মাল উচ্চারণ হচ্ছে হা, আমরা সামনে পাবো এটা। কিন্তু আরবিতে একটা উচ্চারণ হ এর হয়, সেটা হচ্ছে হ।
কোনো খ নাই, খ আছে। কোনো ছ নাই, স আছে, স আছে। ঠিক আছে। আমরা এতক্ষণ যা শিখলাম, তারপরে সামনে আগাবো। আমরা শিখেছি হচ্ছে জ পর্যন্ত। জ, এর পরেরটা হচ্ছে আইন। এই হচ্ছে আইন। আইনের উচ্চারণ খেয়াল করে, একটু কঠিন লাগবে এটা। আইনের উচ্চারণ আর মতো না, কিন্তু এর মতো। হা যেরকম, এরকম হা। আ হা হ থেকে আসছে, আর আসছে থেকে। আটা কি হয়ে গেছে ওই একই জায়গায়। হা যেখানে উচ্চারণ করার সময় কঠিন হয়, একেবারে গলার ওখানে জিভের শেষে এসে আমরা কম্প্রেস করি, প্রেসার দেই, হা ওপেন করে ছেড়ে দেই না, হা প্রেসার দিই, সেভাবে আ যখন বলতাম, হা যখন বলতাম, সরি, বলতাম, বলার জায়গায় আমি বলছি, প্রেসার দিচ্ছি। একদম হা যেখানে প্রেসার দিই একেবারে গলার পিছনে সেখানে। এরপরে গইন, এটা গ, আমাদের বাংলা যে গ, সেই গটাকে আমরা উচ্চারণ করছি, কিন্তু কি করলাম আবার, একেবারে জিভের শেষে এসে ওইখানে প্রেসার দিচ্ছি। গইন, হ, 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 গলগলা যে ঘ, এরকম গইন। তারপরে ফা, ফা খুব সিম্পল উচ্চারণ, ফা, ফা। এরপরে ফ এর মতো অফ। অফটা কি কা, ক, ক এর উচ্চারণ, কিন্তু আবার আমি কি করব, ওই যে জিভের একদম শেষে ভিতরে যে আমি একটা বাড়ি দিব। কাকে বাড়ি দিব? অপোজিট পাশে প্যালেট যেটা আছে, প্যালেটের মধ্যে অ, অ, ক, ক না করে করতেছি, অ। ঠিক আছে। এরপরে দেখেন কাফ, সিম্পল ক। লাম, এল এর উচ্চারণ। মিম, মর উচ্চারণ। নুন, এন এর উচ্চারণ। ওয়াও, আমরা তখন বলেছি ওয়ার উচ্চারণটা হচ্ছে ওয়া। ওয়া, উই, হু। খেয়াল করেন, ওয়ার উচ্চারণ যখন আমি ওয়া বলতেছি, এটা কিন্তু আর মতো হলো না। উচ্চারণ আর ওয়া হচ্ছে ওয়া, ওয়া, ইয়া। যেমন আপনি যখন বলবেন ইয়াসমিন, ইয়াসমিন নামটা উচ্চারণ করার সময় আপনি ইয়া বলতেছেন, কিন্তু আপনি কি চান ইয়াসমিন উচ্চারণ করতে, নাকি আপনি চান ইয়াসমিন উচ্চারণ করতে? যেমন হচ্ছে আপনার আহ ইসলাম, যখন আমি যখন আমি ই বলি, আলিফ বলি, কিন্তু আমি যখন বলবো হচ্ছে ইয়াসিন, যেমন কোনো ছেলের নাম ইয়াসিন, তখন আমরা কি বলবো? ইয়াসিন, ইয়াসিন বলবো। এই ইয়া বলবো না, ইয়া বলবো, ইয়াসিন বলবো। এই যে ইয়া, স্মুথ, আলিফের মতো হার্শ বা এরকম প্রেশার না, না, ইয়া, ওয়া। এই যে একটা কমফোর্টেবল অন্তস্থ সরায়া, যেরকম আমার দেশ বলে, কিন্তু অন্তস্থ কি করবে? আমার দেশ, আমার দেশ। ঠিক না? এই অন্তস্থের যে উচ্চারণ, সেটা হচ্ছে ওয়াওয়ের উচ্চারণ। হার উচ্চারণ তো আমরা আগে বললাম, একেবারে পিওর হ উচ্চারণ। ইয়ার উচ্চারণটা অন্তস্থর মতো। ওয়াও আর ইয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, ওয়াও উচ্চারণ করে ওয়া, উই, উ, এরকম। ইয়া উচ্চারণ করে হচ্ছে ইয়া, উই, ইউ। দেখেন, ওয়াও আর ইয়া দুজনেই উই করে, উই, আর ইয়া করে ই। ওয়াও, আবার বলি, ওয়াও উচ্চারণ করছে ওয়া, উই, উ। ইয়া উচ্চারণ করতেছে কি, ইয়া, ই, উ, ইউ, ইউ, এরকম। তো আমরা একটু বেসিকটা বুঝলাম, আমরা আবার সবগুলো একবারে কুইক রিভিশন দিব। আপনারা আমাদের প্র্যাকটিস করার জন্য এটা ভালো হবে। শুরু করছি। আলিফ, বা, তা, সা, 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 জিম, হা, 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 খ, 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 দাল, জাল, 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 র, জা, সিন, শিন, সদ, 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 দদ, 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 থ, 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 জ, 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 আইন, 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 গইন, 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 ফা, কফ, 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 কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া। আরেকটা অক্ষর হচ্ছে হামজা। এইরকম দেখতে, এইরকম দেখতে হামজাটা হচ্ছে মূলত আলিফ, আলিফের উপরে হামজা বসে, সে আলিফকে সরাইয়ে যখন
কোনো অক্ষরের পরে বসে তখন সে আকার হয়ে যায় না? তো আলিফ যখন কোনো অক্ষরের পরে বসবে তখন সে আকার হয়ে যাবে। আলিফ যখন কোনো অক্ষরের আগে বসবে তখন সে আকারের মতো বসবে। এখন আকারের মতো বসলে সেটাকে আমি উচ্চারণ করব? করবো না তো, ঠিক না? ম একারে মা। কিন্তু যদি আমি ম আর আলাদাভাবে সরাই লিখি তাহলে হয় ম আ। এখন এই যে আমি ডিফারেন্সটা করবো কিভাবে? আলিফ তো দেখতে কি রকম, আমরা তো আকার দেওয়ার সময় আকার দিই, কিন্তু আলিফে তুমি আকার দিতে পারবো না, আরবিতে আলিফ আলিফের মতো করে বসবে। তখন আমরা উপরে একটা হামজা দেখি, হামজা মানে যে চিহ্নটা দিই, দিলে তখন আমরা বুঝতে পারি যে না, সে কোনো ভাওয়েলের আকার মতো করে বসে নাই, সে বসছে আলাদা অক্ষর হিসেবে। তখন আমরা এই হামজাকে উচ্চারণ করি, তখন সে নিজে একটা উচ্চারণ করে, আর নতুবা সে অন্যকে উচ্চারণ করতে সাহায্য করে। আমরা জানি ভাওয়েলের কাজ হচ্ছে অন্যকে উচ্চারণ করতে সাহায্য করা। ওকে, আমরা মোটামুটি ভাবে বেসিক অক্ষর শিক্ষা এবং অক্ষরের প্রনাউন্সিয়েশন দেখলাম। এই অক্ষরগুলো কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করার, মানে সেন্টেন্স তৈরি করার জন্য আমরা কিভাবে বাক্যে রূপান্তর করব, বাক্যে রূপান্তর করার জন্য কিভাবে শব্দে রূপান্তর করব, শব্দে কিভাবে আমরা এগুলোকে ইনক্লুড করবো সেটা আমরা দেখবো। আমরা চলে আসি পরে। আম, এই যে আমরা এখানে কিছু দেখছি যে কিছু আম, কঠিন শব্দগুলোর সাউন্ড গুলো নিয়ে আমরা আলোচনা করা হয়েছে এখানে। ওকে, এবার আমরা দেখবো লেটার্স যেগুলো আছে, যে সব অক্ষরগুলো দেখলাম সেই অক্ষরগুলো আসলে আপনার কোথায় কিভাবে বসতে পারে। অক্ষরগুলোর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে এগুলো কিছুর সাথে কানেক্ট করতে পারে না নিজেকে। মানে আপনি যখন শব্দে ব্যবহার করবেন, একটা বিষয় হচ্ছে আপনি যখন ইংলিশ করছেন, আপনি জানেন ইংলিশের মধ্যে এ বি সি ডি একটা পর একটা বসাইলেই হয়ে যায়। বাংলা কি হয়? হয় না। বাংলাতে সরাই, এই একটা অক্ষর বসাইলাম, একটা অক্ষর লিখলাম, ধরুন আপনি আমার লিখলেন, আপনি আ লিখলেন, আপনি ম লিখলেন, আপনি কি তারপরে আমার আকার দিবেন নাকি আরেকটা সরাই লিখবেন? আপনি দেখেন একটা আকার দিবেন, এই যে আকার বসলো, তারপর আবার কি আপনি র বসাইলেন। তখন আপনি যখন যুক্ত বর্ণ লিখেন তখন আপনি কি করেন? এই যে বর্গজ, আপনি যখন জন্ম লিখেন তখন দন্তান্ন লিখলেন, লেখার পরে আপনি কি এখানে ম লিখেন নাকি এখানে ম লিখেন? এখানে ম লিখেন। এই যে ডিফারেন্স গুলো না, যে আপনি শব্দ যখন আমরা বাংলায় ব্যবহার করি তখন যেভাবে মিলে মিশে বসে, আরবিতেও সেম ভাবে ইংলিশের মতো একেবারে ওপেন না, মিলে মিশে বসে। যে সকল শব্দগুলো মিলে, অক্ষরগুলো মিলতে পারে না, সেগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি। ঠিক আছে? আচ্ছা। আর শব্দের শুরু শেষ মাঝ বিভিন্ন জায়গা থাকে। ঠিক আছে? শব্দের শুরুতে, মাঝে এবং শেষে কিভাবে কি বসে সেটা আমরা দেখবো। ফর এক্সাম্পল, আমরা আলিফ দিয়ে শুরু করি। আলিফ দিয়ে শুরু করবো না, আলিফ একটু কঠিন। আমরা এইখানে বা দিয়ে শুরু করি। বা, যে অক্ষরটা দেখতে কিন্তু আমরা মনে আছে, এই যে বা, এই বাটা যখন শব্দের শুরুতে বসে তখন সে এর হয়ে বসে। খেয়াল করে দেখবেন এই যে বা এর মাথাটা, এই মাথাটা কি থাকবে? উল্লেখ থাকবে। আর এই যে নোক্তা, নোক্তা মানে একটা যে ডট, এই ডটটাও এখানে থাকবে। খেয়াল করে দেখেন, এই যে আমি কি করলাম, এইটুকু অংশ কেটে নিলাম এবং এই যে ডট, এই ডটটা নিলাম, নিয়ে আমি তৈরি করলাম এই যে আমার শব্দের শুরুতে যে বসবে বাট এভাবে বসবে। এখানে যে কাটা ফেললাম না, এই কাটা এখানে অন্য অক্ষর অ্যাড হইতে পারে, অনেক কিছু অ্যাড হইতে পারে, অন্য অক্ষর অ্যাড হবে, কিন্তু শুরুতে এভাবে বসবে। যে কোনো শব্দের শুরুতে বা যখন বসবে তখন আমরা বাটাকে এভাবে লিখবো। আমরা যখন এক্সাম্পলে প্র্যাকটিস করবো তখন দেখবেন আমরা সহজ হয়ে যাচ্ছে আরো। বা, এই যে বা মাঝখানে যখন বসবে, এই যে সিম্পলি এই যে মাথাটা আছে, মাথাটা মাথার মতো বসবে, কিন্তু আগের থেকে অন্য একটা অক্ষরের একটা লেজ আসলো না, এই লেজটা এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই পাশের অংশটা হচ্ছে এই লেজটা। আর তার মাথা, এই মাথা তার মতো বসলো, আর তার অক্ষর তার অক্ষর মতো থাকলো। আর তার যে বাকি অংশটা, এই বাকি অংশটা, এই বাকি অংশটাই আছে। মানে আগের অংশের লেজ, এই অংশের মূল মাথা এবং তার সাথে তার নোক্তা, তার নোক্তায় তার আসল পরিচয়, একটু পরে বুঝতে পারবো সেটা। আর লাস্টে তো তার বাকি অংশটা কাটা থাকবেই। এটা কি মাঝখানে, মাঝখানে মানে কি এইখানে আরো কিছু অ্যাড হবে, এখানে অনেক কিছু অ্যাড হয়ে আসছে এরকম। তারপরে লাস্টে যে হচ্ছে বা শেষ যখন হবে তখন ফুল অক্ষরটাই বসবে। আর এই যে এই অংশটা দেখলেন, এটা হচ্ছে তার কাটা অংশ, আগের অক্ষরের কাটা অংশ, কিছু একটা লেখা এখানে অ্যাড হয়ে তারপরে আসছে। ওকে, তা একটু ইজি হচ্ছে, দেখেন তা সেম ভাবে বসলো। এই যে দুই নুক্তা, বা আমরা নুক্তা বলছি ডটকে, এই যে দুটো ডট, দুটো নুক্তা, এটাই তার মূল পরিচয়। এছাড়া দেখেন বা দেখতে তেমন, তা দেখতে তেমনই, হুবহু সেম গঠনগত দিক থেকে, শুধুমাত্র নোক্তা বা ডটের দিক থেকে পার্থক্য করে বুঝতে পারি এটা হচ্ছে বা এবং এটা হচ্ছে তা। ঠিক আছে? সা সেম ভাবে তিনটা অক্ষর।
সেম তিনটা নোক্তা, তিনটা ডট, এছাড়া এদের আকার হুবহু সেম। তারপরে জিম, জিমের এই যে মাথাটা, এই অংশটা, আমার কালিটা মোটা হয়ে যাচ্ছে, একটু চিকন করে নিন। যে জিমের এই অংশটা, এই অংশটা এখানে বসলো, তাহলে বাকি অংশটার মধ্যে এখানে অনেক কিছু add হতে পারে। এখানে সেট হবে, এখানে আপাতত অ্যাড হচ্ছে না, কারণ আমি শব্দের শুরুতে বলতেছি, এটা কি শব্দের শুরুতে জিম বসে এভাবে। মাঝখানে যখন বসবে তখন আগে থেকে অন্য একটা অক্ষরের লেজ আসলো, এই যে লেজটা আসলো, দেখলাম লেজটা এসে লাগলো, মাঝখানে জিমের মাথাটা বসলো। শেষে কি হবে, শেষে পুরো জিমটাই বসবে, অন্য একটা অক্ষরের লেজ এসে তারপরে বাকি জিম পুরোটা বসবে। আর এই যে নুক্তা, নুক্তায় বোঝাবে এটা আসলে জিম। কারণ কারণ কারণটা দেখেন, পরে দেখাচ্ছি। এই যে হা, হার ক্ষেত্রেও সেম, খেয়াল করেন, আমি যদি এখানে নুক্তা দেই তাহলে হয়ে যাবে জিম, নুক্তা যদি না থাকে তাহলে হবে হা, নুক্তা মানে ডট। আর যদি নুক্তা আমি উপরে দেই, এই যে দেখেন উপরে নুক্তা, হ, উপরে নুক্তা, হ, উপরে নুক্তা, হ, তাহলে আমাদেরকে এই নুক্তার মাধ্যমে জিম হা হ আলাদা করে ফেলতে পারি আমরা। নুক্তা মানে ডট। বা তা সাও সেম ভাবে। ঠিক আছে, কোন অংশটুকু নিচ্ছি, এই মাথার অংশটুকু। আগে কোন অংশ নিয়েছিলাম, এই মাথার অংশটুকু। আর এই যে দেখি মাঝখানে লেজ আসে, এটা কোত্থেকে আসে, অন্য একটা অক্ষরের লাস্ট অংশের লেজটা এখানে আসে। এখানে নাই কেন, কারণ এটা শব্দের শুরুতে। এখানে পুরো অক্ষর কেন, কারণ শেষে নিজের শব্দের শেষে, শব্দের শেষে নিজেকে সে ক্লিয়ারলি প্রকাশ করতে পারে। এখানে পারে নাই কেন, কারণ এখানে আরেকটা অক্ষর চলে আসবে, তাই তার লাস্টের অংশ কেটে দেওয়া লাগছে। সিম্পল, অক্ষর চিনলে বাকিটা হয়ে যাবে। জিম হা হ সেম ভাবে। আর নোক্তা বা ডট হচ্ছে তার মূল আইডেন্টিটি। দাল, দাল এই যে জিনিসটা দেখেন, দাল যদি আমি শব্দের শুরুতে বসাই তাহলে এরকম ভাবে বসবে। এখন এই জিনিসটা বসা, এই জিনিসটা বসা, আর আম, কি বলে, শব্দের শুরুতে এভাবে, কি বলে, এই দেখেন সা বসা, সিমিলিয়ার না, খালি উপরে নোক্তা বাদে। এই কারণে যখন কনফিউজ হয়ে যেতে পারি, তাই আমরা দালকে শব্দের শুরুতে বসাই না। বসে না মানে অবশ্যই বসে। কিভাবে বসে, এইভাবে যেমনি আছে এমনি বসে, পুরো দাল আলাদা বসে। এইখানে আবার ফাঁকা রেখে পরে আবার ওয়ার্ড লেখা লাগে। মাঝখানে যদি বসাই তাহলে আগের লেজ আসবে, দালের পুরো অংশ বসবে, আবার নতুন করে তৈরি হবে। তাহলে কি সমস্যা হবে, এখানে একটা অক্ষর, এখানে একটা অক্ষর, এই যে মাথাটা উঠলো, এই মাথাটা কি ওই বা তা সার মতো হয়ে গেল না, কনফিউজ হয়ে যাবে না মানুষ। তাই আগের থেকে কিছু অ্যাড হইলে পরে মাঝখানে বসে আবার পরে বসতে পারে না, তখন কি করতে হবে আমাকে, আগের থেকে আমি অ্যাড করতে পারি, শব্দের মাঝখানে এনে ডালটাকে ছেড়ে দিতে হয়। ছেড়ে দিলে এই যে ডালের মাথা উঠলো, এই ডাল যেরকম ডালের মাথা উঠলো, ডাল হইলো পুরাটা, বুঝলাম এটুকু অংশ দিলে বুঝলাম এটা ডাল। তাহলে আবার মাঝখান থেকে পরে যে কোনো অক্ষর তৈরি করতে পারে, শব্দের মাঝখানে যখন বসে তখন সে কোনো জয়েন্ট তৈরি করতে পারে না। কোন শব্দের মাঝখানে দাল থাকলে সে আগে সাথে লেজ লাগাবে, পরে এসে লেজ ছেড়ে দিবে, নতুন ভাবে সে তার লেজ আর কন্টিনিউ করবে না। এই যে শব্দের শেষে দেখলাম যেরকম, কারণ যুক্ত হওয়ার দিকে সে শেষ হয়েছে, শব্দ শেষ, আগের লেজ লাগলো, পুরা দাল অক্ষরটা বসলো, ফাঁকা রয়ে গেল। এখন এখানে শব্দ শেষ, তাই কোনো শব্দ নাই। যদি অক্ষর নাই, শব্দ শেষ হয় নাই, অক্ষর আছে, তাহলে ফাঁকা থেকে আবার নতুন করে অক্ষর লিখতে হবে। যেমন দাল যখন শুরুতে থাকে তখন শুরুতে দাল দাল বসে, ফাঁকা থাকে, তারপর অক্ষর লিখা বাকিটা লেখা যায় এইভাবে। দাল, জালও সেম, উপরে একটা নোক্তা থাকবে। র সেম, শুরুতে বসতে পারবে না একই কারণে, কারণ ও মাথা তুলে ছেড়ে দিতে হবে তাকে, সে তার বাকি অংশ লাগাইতে পারবে না। যাও সেম। সিন, এই যে মাথা অংশটুকু, সেইটুকু অংশ বসবে, এই যে আগের অন্য লেজ, পরে তার নিজের লেজ, বাকি অংশটুকু তো কেটে ফেলছে, যে লেজটুকু আছে, কিন্তু শব্দ শেষে পুরো অংশটা বসতে পারবে। শিন সেম ভাবে। সদ, এই যে মাথার অংশটুকু বসছে, দদ সেম, মাথার অংশটুকু বসছে। আর এই যে অন্য একটা অক্ষরের লেজ আসছে এখানে, একটা হিজিবিজি অক্ষর ছিল কিছু একটা। ত, ত যখন বসে তখন পুরোটা এসে বসতে পারে, বসে তো এখানে কন্টিনিউ করায়। এই যে অন্য একটা অংশ বসে কন্টিনিউ করে, অন্য একটা অংশ এসে কন্টিনিউ শেষ করাবে। জ সেম ভাবে, কারণ এই অক্ষরগুলো তো এভাবে বসলে বুঝতে পারি কি বসছে, কনফিউজ যেন না হয় সেই জন্য আমরা অক্ষরগুলোকে এভাবে বসাই। আইন, শুধু মাথা বসলে যথেষ্ট। এই যে আইনে মাথা বসলো, একটা জিনিস ইম্পর্টেন্ট, যখন আমি আইনের মাথাটা এরকম গোল ফাঁকা না মাঝখানে, যদি আমি অন্য একটা অক্ষর এনে আইনের মাথা বসাইতে যাই, দেখেন আইনের মাথা বসাই এলাম, বসায় কন্টিনিউ করলাম, এটা না কনফিউজ হয়ে যায় মানুষ, এটা কেমন, তখন কি করছি, তখন তো এটা লাগাই দিছে ভাবে। এখন লাগাই দিলে কি হবে, লাগাই দিলে এটা ফা
অনেকটা দেখতে এরকম, সামনে দেখবো আমরা। লাগাই দিলেও কেমন দেখায়, তাই আমরা এটাকে ফিল আপ করে দিছি। আবার বলি, অন্য একটা অক্ষরের লেজ আসলো, লাগলো, কিন্তু এটা দেখতে খারাপ দেখাচ্ছে, আমি এটাকে ফিল আপ করে দিছি, দিয়ে এটাকে পুরোটা ভরাট করে দিছি। কখন? মাঝখানে, তাই মাঝখানে আইন এরকম, এবং শেষেও আইন কিরকম, এই যে ভরাট করে দিছি, এই আইনের মাথা, এই আইন এই হয়ে গেছে পুরোটা, এটা ভরাট থাকা অবস্থায় আছে। আইনটা একটু ডিফারেন্ট, আপনাদেরকে মনে রাখতে হবে আলাদা ভাবে। আইন লেখার সময় এভাবে আইন কি হয়ে যায়, মাথা সহ ভরাট হয়ে যায়। শেষেও আইন মাথা সহ ভরাট হয়ে যায়। গইন সেম ভাবে ভরাট হয়ে যাবে। ফা, এই যে বললাম যেটা, আমি যখন, আমি যদি এখানে আইন লিখতাম, এভাবে আইন লিখতাম, আর আমি যদি এটা ভরাট করে দিতাম, তাহলে এটা ফায়ের মতো হয়ে যেত। ফা কিভাবে, এই যে গোল মাথাটা, এটুকু অংশ, এটুকু অংশ বসলো, এটুকু অংশ বসলো, আগের লেজ লাগলো, এই যে গোলটা বসলো, সিমিলার হয়ে যাচ্ছে নোক্তা সহ নোক্তা ছাড়া, ঠিক আছে, আর সিমিলার হয়ে যাচ্ছে, তখন এই কারণে আমরা আইন গয়নে একেবারে অন্ধকার করে দিই, ভরাট করে দিই। ফা এরকম, ফা লাস্টে এরকম। অফ কিরকম, ডাবল নোক্তা, আমরা সবাই জানি, এই শুরুর অংশটুকু নেওয়া হচ্ছে শুধু। ওকে। তারপরে কাফ, কাফের মাঝখানে দেখছেন পেজটা, এইটাকে বড় করে লেখা হয়, বা অনেকে এই কাফ এরকম ভাবে লিখে, মানে কাফ অক্ষরটা আমরা এভাবে এরকম দেখলাম না, কাফ অক্ষরটা এরকম না হয়, রিয়েল লাইফে কাফ অক্ষর অনেকে অনেকে এভাবে লিখতে পারে, এই যে এরকম। তখন আমরা এইটুকু অংশটাকে নেই, দেখেন এইটুকু অংশ নিচ্ছি, এই যে আরেকটা অক্ষরের লেজ এসে বাকি কিন্তু এই অংশটাই আছে। আর একেবারে শেষে এসে আমি এটা করছি, আমি যদি একেবারে শেষে এসে এরকম করে এইটাও লিখি, তাও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কাফ লেখাটা এভাবে যায়। ওকে, এখান থেকে কাফের এই প্রথম অংশ এবং মাঝখানে অংশটা আসছে। কাফের পর লাম, লামের এই ফার্স্ট অংশটা নিতে হয়, লাম অনেক লম্বা তো, তাই এইভাবে শুধু ফার্স্ট অংশ, মাঝখানের অংশ, লাস্টে পুরোটা লিখলেও হয়, বোঝা যায় যে লাম। আমরা যখন প্র্যাকটিস হবে তখন সহজে বুঝতে পারবো। মিম, মিমের প্রথম অংশটা নেওয়া হয়। মিম এখানে লেখা হয়েছে এইভাবে, মিম আরেকভাবে লেখা যায় এইভাবে, এইভাবে না, ঠিক এইভাবে দেখেন, এইভাবে মিম লেখা যায়। এই মিমের এইটুকু অংশ নেওয়া হয়েছে, বা আমি যদি বলি এইটুকু অংশ নেওয়া হয়েছে, এইটুকু অংশ নেওয়ায় এটা করা হয়েছে, এটা করা হয়েছে এবং এটা করা হয়েছে, এই যে বললাম না, এভাবে মিম লেখা যায়, এভাবে মিম লেখা যায়, এটা ভরাট করা যায়। তো বুঝতে পারলেন মিম আর ফার ডিফারেন্সটা কি, ফা উপরের দিকে গোল, মিম এরকম একটা দিয়ে তারপরে ফাঁকা, ঠিক আছে। এখানেও সেম, আপনি ভাবে দিয়ে দিয়ে ফাঁকা করে দেন, মিম, এটা একদম একুরেট মিম, কোনো সমস্যা নেই এটাতে, ঠিক আছে। আর শুরুতে মিম লেখার সময় এই ফাঁকা। এখন ফা মিম ডিফারেন্সটা কি, ফা এমনি গোল হয়েছে আর মিম এইভাবে গোল হয়েছে। ওকে। আর ফাতে তো নুক্তা আছেই। এরপরে নুন, নুনের এই ফার্স্ট অংশ নিবেন, নুন সেম। ওয়াও, ওয়াও শুরুতে বসতে পারবে না, কারণ শুরুতে ওয়াও যদি শুরুতে বসে তাহলে ফায়ার মতো হয়ে যাবে, যেটা আমি এই অংশটা নিবো যেহেতু শুধু, তাই শুরুতে ওয়াও ফাঁকা থাকবে, দাল দাল যেরকম সেরকম। ওয়াও যদি মাঝখানে বসে তাহলে সে কি হবে, আলাদা করে এনে আবার এরকম হয়ে যাবে, আরেকটা অক্ষর পরে বসতে পারবে না, কারণ এটা ফায়ার মতো হয়ে যাচ্ছে, কনফিউজ থাকা যাবে না, তাই ওয়াও মাঝখানে ওইভাবে বসে। আর অন্য একটা লেজ তো আসতে পারবে, লেজ এসে লাগতে পারবে, লেজ এসে লাগবে, এবং এইখানে আবার আরেকটা অক্ষর হবে, যেমন নুরুন, নুন ওয়াও র, এটা একটা ফুল শব্দ, শুরুতে নুন এসে অ্যাড হইলে ভালো ওয়াও এর সাথে, পরে র আলাদা থাকলো। আর এখানে এই যে এরকম, ঠিক আছে, অ্যাড হইতে পারতেছে, একদম শেষ এরকম থাকতেছে, যে যে এখানে যেরকম শেষ হয়ে গেল, যুক্ত অংশ শেষ হয়ে যাচ্ছে। নুন ওয়াও। হা, হা আমরা এরকম ভাবে দেখেছিলাম, আর একটা হা হচ্ছে এইভাবে লেখা যায়, এভাবে লিখলে সহজ। এইভাবে আপনি মাথা অংশটুকু নিবেন, মাথা অংশটুকু নিলেন, মাথা অংশটুকু নিলেন, নিয়ে আপনি এখানে পেজ দিয়ে এরকম দিলেন, লেখাটা কঠিন, ঠিক আছে। মানে আপনি যদি এখানে একটা লেজ লাগান এরকম হয়ে যায়, কঠিন হয়ে যায় এখানে লেখাটা এরকম, তাই আমরা এখানে এনে এইভাবে ভেঙে ফেলি, মানে এই যে গোলটা না, একটু উপরে একটা নিচে দিয়ে দিই, একটু উপরে একটা নিচে দিয়ে দিছি। আর লাস্টের হা যখন লিখবো, এটা ইন্টারেস্টিং, এটা নতুন করে শেখার বিষয়, লাস্টের হা লেখার সময় আমরা আবার এরকম ভাবে গোল দিয়ে এরকম করতে পারি না, কারণ এ লেজ, এই যে লেজ বাকি আছে, এই যে লেজ বাকি আছে, লেজ বাকি রাখা ভালো দেখায় না, তখন আমরা কি করি, এরকম ভাবে একটা বক্সের মধ্যে দিয়ে দিই। এটা একটু কঠিন, হ্যাঁ, দেখেন, একটু কঠিন হলো এই জিনিসটা নতুন, এভাবে ঠিক যেভাবে লেখা আছে এইভাবে এনে লাস্টে দিয়ে বক্স, তিন কোণ একটা বক্স আর কি। ওকে, হা গেল। হামজা কোথাও বসে না, আমরা যেটা লিখেছিলাম ইয়া, ইয়া কিভাবে বসে যায়, এত বাঁকা দরকার নাই, বা তা সা যেভাবে লিখছি সেরকম, কিন্তু নিচে দুইটা নোক্তা, নিচে দুইটা, নিচে দুইটা, এবং নিচে পুরা ইয়া লেখা নিচে দুইটা,
শুরুতে একটা নর্মাল, কারণ এখানে যদি আমি এত ঝামেলা করে লিখতে খুব কঠিন হয়ে যায়, তাই একটু সহজ করে দিছে। আমরা তাহলে ওয়ার্ড গুলোকে কিভাবে শব্দের মাঝখানে শুরুতে শেষে বসে তা দেখলাম। আমরা পরবর্তী সেশনে, পরবর্তী ক্লাসে অ্যাকচুয়ালি শব্দের মধ্যে এইভাবে ওয়ার্ড গুলোকে বসায়ে শব্দ কিভাবে তৈরি করে সেটা দেখবো, এবং বিভিন্ন কয়েকটা শব্দ শিখবো দ্বিতীয় ক্লাসে। এবং দ্বিতীয় ক্লাসেই আমরা শুরু করে দিব আমাদের মূল গ্রামার পার্টটুকু। সেখানে আমরা প্রথম দিকের কিছু গ্রামার অংশ শিখবো, এবং সর্বশেষে এসে আমরা কোরআন শরীফের, অর্থাৎ দ্বিতীয় ক্লাস, আগামী ক্লাসের শেষ ভাগে এসে আমরা কোরআন শরীফের বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ শেখা শুরু করে দিব। তৃতীয় ক্লাস থেকে আমরা পুরা ফুললি গ্রামার ভালো মতো শিখবো, একেবারে টেন্স, পার্ট অফ স্পিচ, তারপরে যা কিছু প্রয়োজন সবকিছু, কে কে মিনিং করতেছে, কানেকশনস, এগুলো, সাবজেক্ট অবজেক্ট ভার্ব কানেকশনস, এগুলো শিখবো। এবং তৃতীয় ক্লাস, তিনটা ক্লাসের মাধ্যমে আমরা বেসিকটা ধরায় দিব। ফোর্থ ক্লাস থেকে আমরা পুরোপুরি প্র্যাকটিক্যালে চলে যাব। ধন্যবাদ সবাইকে আজকে এইটুকুর জন্য। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।